করোনার ধাক্কায় এখনো ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয়া করোনা এখন এই দেশেও। তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগীই এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 982405 এই নাম্বারে, এবং ফেসবুকে আপনাদের সমস্যার সমাধান জানতে চাইতে পারেন। আপনাদের সাথে থাকছি টুম্পা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ ওহিদুজ্জামান শামীম, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, পটুয়াখালী মেডিকেল কলেজ। ডক্টর শামীম, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। প্রতি বছর পৃথিবীতে প্রায় 1 লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে, এবং বলা হয়ে থাকে যে 1 থেকে 2 বছরের শিশুর ক্ষেত্রে ভালোভাবে চিকিৎসা না করলে এটি শিশু মৃত্যুর কারণও হতে পারে। তাই আজকের আলোচনা শুরু করতে চাই থ্যালাসেমিয়া নিয়ে। এই থ্যালাসেমিয়া কেন হয়, এর লক্ষণ কি, সেই সব বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইব। থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ। এটা আসলে বংশ পরস্পরায়, তো যে বাবা মা যদি এই রোগের বাহক হয় তাহলে সেই রোগটা আসলে তার শিশুর মধ্যে ছড়িয়ে পড়ে। সুতরাং এটা এই জন্য আমরা এটাকে বলি বংশগত রোগ, যেটা জিনের মাধ্যমে ছড়ায়। এটা আমরা মেডিকেল টার্মে বলি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। বাবা এবং মা যদি ক্যারিয়ার থাকে, তারা যদি এই রোগটা বহন করে থাকে, তাহলে এটা পরবর্তী শিশুতে এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে বাচ্চার যে সমস্যা হয়, বাচ্চার যে রক্তের লোহিত কণিকা থাকে, যেটা রক্ত আমাদের অক্সিজেন সরবরাহ করে, সেই রক্তের লোহিত কণিকাগুলা যখন বোন ম্যারুতে বা অস্থিমজ্জায় তৈরি হয়, সেই জায়গাটায় ভেঙে যায় এবং কিছু যারা বাহিরে চলে আসে, তখন আমাদের যকৃতে, যেটা লিভার বা স্প্লিনে, সেটা ভেঙে ফেলে, যার জন্য বাচ্চার রক্তশূন্যতা দেখা যায়। এটা হচ্ছে এর মূল কারণ। তা এটা অবস্থা ভেদে আমাদের থ্যালাসেমিয়া মেজর আছে, থ্যালাসেমিয়া মাইনর এবং ইন্টারমিডিয়েট আছে। থ্যালাসেমিয়া এর মধ্যে যেটা মেজর, আপনি যেটা বললেন যে এটা সবচেয়ে বেশি মারাত্মক। এটা সাধারণত জন্মের 6 মাস থেকে এটা রক্তশূন্যতায় হয় এবং এটা খুব, রক্তের পরিমাণটা খুব বেশি কমে যায়। দেখা যাচ্ছে যে মা বাবা যারা একটু সচেতন, তারা নিজেরাই খেয়াল করতে পারেন যে তার বাচ্চা রক্তশূন্যতা হচ্ছে বা বাচ্চাটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এবং তার একটা ক্ষুধামন্দা বা একটা ইরিটেশন ভাব, অথবা সে প্লেফুল যে একটা অবস্থা থাকে সেটা কমিয়ে ফেলতেছে। তখন অনেক সময় আবার দেখা যাচ্ছে যে তারা বুঝতে পারেন না, বাবা মারা অন্য যে বাচ্চা খাচ্ছে না, বাচ্চা পুষ্টি হচ্ছে না, আমাদের কাছে চলে আসেন। তখন আমরা পরীক্ষা করে দেখা যায় যে আসলে বাচ্চাটার অনেক রক্তশূন্যতা হয়ে গেছে। এই যে এইভাবেই আমরা আসলে প্রথম প্রেজেন্টেশন হয় থ্যালাসেমিয়া মেজরের, এবং এটা চিকিৎসা খুবই জরুরি। যদি এটা চিকিৎসা আমাদের বলা হয় যে আমরা এই চিকিৎসার বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো, কিন্তু আমাদের সাথে একজন দর্শক এই মুহূর্তে যুক্ত আছেন, তার কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়াজ বলছিলাম বাগেরহাট থেকে। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। ম্যাম, আমার বাচ্চার বয়স 3 মাস। তো বাচ্চার জন্মের একদিন পরে বাচ্চার খিঁচুনি হয়েছিল, জ্বর ছিল 100-র মতো। তো এরপরে হসপিটালে ছিলাম 9 দিনের মতো। মেডিকেল ডায়াগনোসিস সেপসিস ছিল আর কি বাচ্চার। তো এখন বাচ্চার ডান পা এবং বাম পা 2 পাই একটু একটু কাঁপতেছে আর কি। এখন কাঁপছে মানে এটা কি একদম রিসেন্ট সমস্যা আবার শুরু হয়েছে, এবং টেম্পারেচার আছে কিনা একটু বলবেন? না, টেম্পারেচার নেই ম্যাম। আচ্ছা, টেম্পারেচার নেই। এটা কবে থেকে এই সমস্যাটা হচ্ছে নতুন করে? 3-4 দিন ধরে এটা মনে করতেছি আমরা। আচ্ছা, হালকা হালকা এটা পাটা একটু কাঁপে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি ডক্টর শামীম আপনার কাছে। হ্যাঁ, ওনার সমস্যাটা হলো যে আসলে বাচ্চা 3 মাস বয়সে বাচ্চার খিঁচুনি, এটা হতে পারে যে কোনো সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস আমরা বলি। জ্বরের সাথে খিঁচুনি হওয়ার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে মেনিনজাইটিস আমরা একটা সাসপেকশন করি, এনকেফালাইটিস, এই জিনিসগুলো আমরা সাসপেক্ট, অথবা একটা বাচ্চাদের আসলে যেটা 6 মাস পরে আমরা সাধারণত বলি ফেব্রাইল কনভালশন, মানে জ্বরের সাথে খিঁচুনি। যেহেতু এটা 6 মাসের আগে হয়েছে, এটা আরো মারাত্মক। তো সেক্ষেত্রে মেনিনজাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে, অথবা সেপ্টিসেমিয়া হতে পারে। এটা ভর্তি করে চিকিৎসা করতে হবে, কিন্তু যদি প্রপার চিকিৎসা হয় তাহলে হয়তো তার কোনো লেট ইফেক্ট নাও হতে পারে। লেট ইফেক্ট বলতে আমরা বুঝি যে বলি মেনিনজাইটিস একটা সিকুইলি আছে, এরপরে বাচ্চার কানে কম শোনা, চোখে কম দেখা, অথবা বাচ্চার কোনো হাত পায়ের সমস্যা, বা যেটা আমরা প্রতিবন্ধী বাচ্চাও এই জায়গা থেকে তৈরি হতে পারে। কিন্তু যদি প্রপার চিকিৎসা হয় হাসপাতালে ভর্তি থেকে,
তাহলে এই যে প্রতিবন্ধী হওয়া বা কোনো ভবিষ্যতে জটিলতা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তার উনি ভর্তি থেকে চিকিৎসা নেক, শিশু বিশেষজ্ঞর পরামর্শ নেক, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। থ্যালাসেমিয়া নিয়ে কথা বলছিলাম, কিন্তু তার আগে আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি মনিরুজ্জামান মিলন নাটোর মৌখারা থেকে বলছিলাম। জি বলুন। আমার ছেলের বয়স 14 বছর। আচ্ছা, রক্তের শূন্যতা কমে যায়, মানে ওই 10-এ 5-এ এরকম চলে আসে। এটা কবে থেকে হচ্ছে তার এই সমস্যা? এটা আজ 3 বছর। 3 বছর ধরে হচ্ছে। আপনার ছেলের ওজন কত আপনি বলতে পারবেন? হ্যাঁ, ছেলের ওজন 57। 57। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি ডক্টর শামীম আপনার কাছে। আপনি একটু প্রশ্নটা আবার বলেন আমাকে। আচ্ছা, তিনি বলছিলেন তার ছেলের বয়স 14 বছর, রক্ত শূন্যতায় ভুগছে, 10-8 এরকম নেমে যাচ্ছে, আর 57 কেজি হচ্ছে ছেলের ওয়েট। 3 ইয়ার্স ধরে এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রক্তশূন্যতা আসলে ওনার তো এটা যে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এটা আমাদের স্বাভাবিক যে রক্তশূন্যতা যদি দীর্ঘদিন থেকে ভুগে থাকে তাহলে অবশ্যই কোনো কারণ আছে। সেক্ষেত্রে আমরা যেমন আপনি যেটা বললেন থ্যালাসেমিয়া, সেটা ওনার ডায়াগনোসিস হয়েছে কিনা আমি জানি না। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে যেটা আপনাকে বললাম, যে জায়গা থেকে আসলে রক্তর কোষ তৈরি হয়, সেই রক্তর কোষ তৈরির যেটা আমরা বলি কারখানা, মানে অস্থিমজ্জা, সেই অস্থিমজ্জায় যদি রক্ত তৈরি হতে না পারে, অথবা অন্য কোনো কারণে যদি রক্ত ভেঙে যায়, অথবা তার যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, এরকম বিভিন্ন কারণে ওনার রক্তশূন্যতা হতে পারে। যে রক্তশূন্যতার যে কারণ আছে সেটাকে আমরা চিকিৎসা করতে হবে। আমরা যেটা বলছিলাম, যদি ওনার বাচ্চার যদি থ্যালাসেমিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের চিকিৎসার পদ্ধতি হয়েছে খাবারের কিছু দিক নির্দেশনা আছে। দিক নির্দেশনা এরকম যে আসলে আয়রন জাতীয় খাবার, যে জায়গায় আয়রন বেশি, যেমন লাল মাংস, কলিজা অথবা শিম জাতীয় বীজ, এগুলো কম খেতে হবে। তারপর ওনাকে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। রেগুলার ব্লাড ট্রান্সফিউশন বলতে আমরা সাধারণত বলি যে হিমোগ্লোবিন লেভেল যাতে 10-এর নিচে না যায়। সাধারণত আমরা মিন 12 গ্রাম পার ডিএল রাখতে চাই। মানে যত হিমোগ্লোবিন যত কম থাকবে, যত তার ব্লাড ট্রান্সফিউশন কম হবে, ওই বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট বলেন, তাদের পিউবার্টাল ডেভেলপমেন্ট বলেন, এগুলো সব কম হবে। এরপরে আর একটা জিনিস থাকবে, অনেক সময় যে রক্ত ভাঙে এবং আমরা যখন রক্ত দিই, এই দুইটার ফলে এদের রক্তে আয়রনের পরিমাণটা অনেক বেড়ে যায়। যদি আয়রনের পরিমাণটা বেড়ে যায়, এই আয়রনের পরিমাণটাকে আপনাকে কমাতে হবে। আয়রনের পরিমাণটা কমাতে হলে তারপরে আমাদেরকে করতে হবে যেটা ওরাল আয়রন চিলেটিং এজেন্ট আছে, যারা বলি যে সমস্ত ঔষধ খেলে জি। আয়রনটা কমে যাবে, অথবা প্যারেন্টারাল কিছু থিওরি আছে। প্যারেন্টারাল মানে আমরা ইনজেক্টেবল, এটা পাম্প দিয়ে আমরা দিই। এটা দিলে আয়রন কমে যাবে লোডটা। কারণ আয়রন যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ওনার লিভারের সমস্যা হবে, কিডনিতে সমস্যা হবে, ওনার হার্টের সমস্যা হবে, এবং এরপরে কিছু যেন হাইপোথাইরয়েডিজম হতে পারে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সমস্যা হতে পারে। ব্লাড ট্রান্সফিউশন এবং আয়রন চিলেশন বলি আমরা এই আয়রন চিলেশন, এটা হচ্ছে আমাদের রেগুলার বাংলাদেশে আমরা যখন সচরাচর সবসময় করে থাকি থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য। এটা বাংলাদেশের যে কোনো লেভেলের হসপিটালেই হয়। আচ্ছা। অথবা 10 থেকে 20 ব্যাগ ব্লাড দেওয়ার পরে তাকে অবশ্যই ফেরিটিন, সিরাম ফেরিটিন বলতে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা আমাদের করতে হবে। সেই পরীক্ষার মাধ্যমে আপনারা এটা ডিটেক্ট করে থাকেন। আমাদের সাথে আরেকজন দর্শকও যুক্ত হয়েছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিব আমরা। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি ফরিদপুর থেকে আরিফ বলছি। জি বলুন। আমার বাচ্চার বয়স হচ্ছে 9 মাস। বাচ্চার মা নেই, তো আমরা নান টু দুধ খাওয়াই। ইদানিং আমরা গরুর দুধও কিছু দিচ্ছি, কিন্তু বাচ্চাকে চিনি ছাড়া দুধ দিলে বাচ্চা খাচ্ছে না। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্লিজ জানান। আরেকটা বিষয়, বাচ্চারা 5-6 দিন ধরে ঠান্ডা লাগছে, তো এই ঠান্ডাটা ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু কমতেছে না, এখনো ঠান্ডা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি। ডক্টর শামীম আপনার কাছে নিশ্চয়ই আপনি শুনেছেন সেই সমস্যার কথা। না, আমি শুনিনি, ওনাদের প্রশ্ন ভালো শোনা যায়নি। আচ্ছা, তিনি বলছিলেন তার বাচ্চার বয়স 9 মান্থস, বাচ্চার মা নেই, তো বাচ্চাকে তারা ফর্মুলা ফিড দিচ্ছেন,
যে দুধটি খাওয়াচ্ছেন সেটাই হচ্ছে যে বাচ্চা খেতে চাইছে না চিনি ছাড়া। তো সেই বিষয়ে জানতে চাইছিলেন যে আসলে কি করতে পারেন, এবং বাচ্চার ঠান্ডা লেগেছে কয়েকদিন হলো, তো সেই বিষয়ে একটু পরামর্শ চাচ্ছিলেন। বাচ্চা 6 মাস পর্যন্ত যে পুষ্টির ক্ষেত্রে আমরা অ্যাবসলিউটলি ব্রেস্ট ফিডিং বলতে একটা কথা বলি, শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে। বাচ্চা 6 মাস পরে গেলে যখন আমরা বুকের দুধের পাশাপাশি আমরা খিচুড়ি খাওয়াতে বলি, আমরা বলি যে ঘরের তৈরি খাবার বা হাড়ির তৈরির খাবার। সাধারণত আমরা বাজারের যে ফর্মুলা যেটা পাওয়া যায়, আপনার সেরিল্যাক বা অন্যান্য মিল্ক, এগুলোকে আমরা শিশু বিশেষজ্ঞ যারা বাংলাদেশে আছি তারা সবাই কিন্তু এটাকে আমরা ডিসকারেজ করি। এবং আপনার এই যে খিচুড়ি খাওয়াতে হবে, এবং 1 বছর পর্যন্ত আমরা ধরে নেই ব্যাপারটা এরকম যে 1 বছর পর্যন্ত মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার। 1 বছরের পর থেকে 2 বছর পর্যন্ত তখন খাবারটা আপনার প্রিন্সিপাল এবং মায়ের যে বুকের দুধটা সেটা সাপ্লিমেন্টারি। কিন্তু যিনি ফোন করেছিলেন তিনি বলছিলেন যে তার ওয়াইফ মারা গিয়েছেন, তো সেই ক্ষেত্রে তিনি তার বাচ্চাকে তো কৌটাজাত দুধ খাওয়াচ্ছে, সেই দুধের ক্ষেত্রে আসলে তিনি জানতে চাইছিলেন যে কি করবেন। 6 মাসের পরে চলে গেছে, এখন কিন্তু আমরা এই কৌটার দুধের চেয়ে আমরা যে বললাম যে খিচুড়ি বা ঘরের তৈরির খাবার উনি যখন খেতে বসে বা ওনার যখন একটু নিজেদের খাবার একটু খাওয়াবে, এখন কিন্তু আসলে তার সাপ্লিমেন্টারি ফুড দরকার আছে, হ্যাঁ, তা না হলে অপুষ্টি হবে এটা। আর ওনার বাচ্চার ক্ষেত্রে একটা হচ্ছে ঠান্ডা কাশি। ঠান্ডা কাশি আসলে এই শীতের বয়সে খুবই কমন। ঠান্ডা কাশির আমাদের যদি প্রকারভেদ ভাগ করি, কিছু আছে যেমন অ্যালার্জিক, কোল্ড অ্যালার্জি বলে আমরা, যেটা একেবারে স্বাভাবিক ব্যাপার, অনেক বাচ্চারই হতে পারে। এটা নাক দিয়ে পানি পড়বে, হালকা কাশি থাকবে, ওরকম জ্বর থাকবে না। এটা হইলে আমরা সাধারণত নাক পরিষ্কারের কথা বলবো, যে যদি নাক পরিষ্কার করলে নর্মাল স্লাইন বলি আমরা, এটা দিয়ে নাক পরিষ্কার করলে সে শ্বাস করতে সুবিধা হবে এটা। তারপরে যদি একটু কাশি থাকে অ্যান্টিহিস্টামিন আমরা দিতে পারি, বা একটু সর্দি থাকলে। এরপরে এই যে শীতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে ব্রঙ্কিওলাইটিস আমরা বলি। আমরা সাধারণত কাশি হলেই মা বাবার ধারণা থাকে এই মনে হয় আমার বাচ্চাটা নিউমোনিয়া হলো, সেগুলো ব্যাপারটা নিউমোনিয়া কিন্তু কম, ব্রঙ্কিওলাইটিস বেশি, এবং শীতে আরো বেশি থাকে। স্পেশালি আপনার যে 2 মাস থেকে 2 বছর বাচ্চার ব্রঙ্কিওলাইটিসটা হয়, লো গ্রেড ফিভার থাকবে, আপনার কাশি থাকবে, ক্ষুধা মন্দা থাকবে। কিন্তু বাচ্চার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার, আমরা একটা সহজ বলি, হাসি কাশি এবং বুকে বাসি, মানে সে প্লেফুল থাকবে, কাশতে থাকবে, কিন্তু তার এরকম খুব বেশি শ্বাসকষ্ট থাকবে না। তবে ব্রঙ্কিওলাইটিসেও কিন্তু খারাপ পর্যায়টা যেতে পারে। আপনি বলছিলেন যে সব ঠান্ডাই তো আসলে নিউমোনিয়ায় রূপান্তরিত হয় না, কিছু কিছু আছে ব্রঙ্কিওলাইটিস, যেটির বিষয়ে আপনি বলছিলেন। আপনি সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে কোন পর্যায়ে গেলে ঠান্ডার সমস্যা পিতামাতার উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া। হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম ব্রঙ্কিওলাইটিস, এটা আসলে 2 বছর থেকে 2 মাস থেকে 2 বছরের বাচ্চাদের বেশি হয়। নিউমোনিয়া এটা একটু ব্রঙ্কিওলাইটিসের মতো এরকম সহজ না, এটা একটু কঠিন। এটা হচ্ছে যে এটা আপনার জ্বর থাকবে বেশি, বাচ্চা একটু টক্সিক থাকবে, বাচ্চাটা আসলে খুব প্লেফুল থাকবে না, তার শ্বাসকষ্ট হবে। শ্বাসকষ্টের জন্য আমাদের যদি শ্বাস প্রশ্বাসের গতি প্রতি মিনিটে 60 বা তার বেশি হয়, তাহলে এটা ফাস্ট ব্রেদিং বলি আমরা। 2 মাস থেকে 1 বছর 50 বা 50-এর বেশি যদি হয়, এটা আমরা ফাস্ট ব্রেদিং বলি। 1 বছর থেকে 5 বছর এটা যদি 40-এর বেশি হয়, 40 বা 40-এর বেশি হলে আমরা ফাস্ট ব্রেদিং বলি। এটা একটা প্রথম লক্ষণ যে সে দ্রুত শ্বাস নেবে। তারপর বুকের নিচের অংশ, যা আমরা বলি পাঁজরের নিচের অংশ যদি ডেবে যায়, অথবা জ্বর থাকে, শ্বাসকষ্ট হয়, কখনো কোনো দেখা যাচ্ছে বাচ্চার সাইনোসিস বা নীল হয়ে যেতে পারে, ইভেন নাও বাচ্চার খিঁচুনি পর্যন্ত হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আবার জ্বর থাকে, আমি জ্বরের ঔষধ দিব, জ্বরের ঔষধ দিলে জ্বর কমবে। যদি কাশি থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত সলবুটামল সিরাপ, অথবা আমরা বলি যে নেবুলাইজ করতে বলি অনেক সময় কাশি বেশি থাকলে। এক্ষেত্রে ইনজেক্টেবল অথবা ওরাল অ্যান্টিবায়োটিক যদি আপনার বাচ্চাটা ভর্তি না করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত ডাক্তারের চিকিৎসক বা ডাক্তারের পরামর্শে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক, মুখের অ্যান্টিবায়োটিক আমরা বাসায় খেতে বলি। যদি দেখি যে আসলে সে বাচ্চা এত দ্রুত শ্বাস করতেছে যার জন্য তার অক্সিজেন প্রয়োজন হতে পারে, অথবা বাচ্চার অন্য কোনো জটিলতা হতে পারে, তখন আমরা ভর্তি করে আমরা অক্সিজেন দিব। এর সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক যেটা বলি আমরা শিরায়, সেটা দিব। এরপরে আরও জটিলতা হলে তখন সেক্ষেত্রে আমাদের
যে স্থানে ভর্তি হবে আমরা ওই চিকিৎসকরা পরামর্শ অনুযায়ী তারা চিকিৎসা করবে। তবে বাচ্চার বাবা মাদের প্রতি আমাদের একটা অনুরোধ যে আপনারা আসলে অহেতুক আতঙ্কিত হবেন না, আবার ওভার কনফিডেন্স নিয়ে আপনারা বসেও থাকবেন না। প্রথম আপনার যখন যাই হোক আপনি চিকিৎসকদের কাছে অথবা শিশু বিশেষজ্ঞের কাছে নিকটস্থ আপনি পরামর্শ নেবেন। তারা যদি মনে করে যে না আপনি আসলে বাসায় থাকতে পারবেন, তখন আপনাকে একটা অ্যাডভাইস দেবে। আমরা যেটা বললাম, নাক পরিষ্কার রাখা, তারপরে জ্বর হইলে প্যারাসিটামল দেওয়া, একটু কাশি হইলে কাশির ঔষধ দেওয়া, অথবা একটু যাদের বারবার কাশি লাগে আমরা বলি যে হুইজি বেবি, দেখবেন যে এই বাচ্চাগুলা বারবার কাশি নিয়ে আক্রান্ত হয়, বারবার শিশু বিশেষজ্ঞদের চেম্বারে যাচ্ছে। তো এদের হচ্ছে এটাকে বলে আমরা শ্বাস প্রশ্বাসের বা শ্বাসতন্ত্রের একটা অ্যালার্জি বলি আমরা এটাকে, স্বাভাবিকভাবে বোঝানোর জন্য হুইজি বেবি। এরা বারবার আপনার আক্রান্ত হবে। তাদের ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী কিছু ঔষধ দেখবেন শিশু বিশেষজ্ঞরা অনেক সময় মন্টেলুকাস, কিটোটিফেন, এটা আমরা দীর্ঘমেয়াদী বা লম্বা সময় আমরা দিয়ে থাকি। লম্বা সময়ের জন্য দিয়ে তারপর থাকেন। আমাদের ডক্টর শামীম, আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। আমাদের ফেসবুকেও কিন্তু আমাদের দর্শকরা যুক্ত আছেন এবং একদম শেষ সময়ে চলে এসেছি। আমরা ছোট্ট করে একটু জানতে চাইবো, একজন জানতে চাইছিলেন যে তার কম ওজনের শিশুর ওজন বাড়াতে আসলে কি করণীয়। এটা একদম কমন সমস্যা, একটু যদি কোনো পরামর্শ দিতেন। কম ওজনের শিশু, এটা হচ্ছে আপনার যদি সেটা অপুষ্টিজনিত কারণ হয়, আমাদের কম ওজনকে অ্যাড্রেস করতে হবে। আসলে সে তার একটা প্রতিটা বাচ্চার একটি ক্যালোরি ইনটেক আছে বা ক্যালোরির প্রয়োজন আছে। যদি তার খাবার ইনটেক থেকে হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সে কম খাচ্ছে, কম ওজন, সেটা হচ্ছে তার খাবার বাড়াতে হবে। অথবা হচ্ছে কোনো আপনার বাচ্চা খাচ্ছে কিন্তু তার ওজন বাড়তেছে না, তাহলে আমাকে খুঁজতে হবে সেকেন্ডারি কোনো কারণ আছে কিনা, যে তার এই যে আমরা একটা আলোচনা করলাম রক্ত স্বল্পতা আছে কিনা, অথবা তার কোনো মধ্যে কোনো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টের কোনো সমস্যা আছে কিনা, অথবা ফুসফুসের কোনো সমস্যা আছে কিনা। এটাকে আমরা সেকেন্ডারি ম্যালনিউট্রিশন। কিন্তু কিছু কিছু বাচ্চা দেখা যায় যে আসলে আপনার সে প্লেফুল, তাকে আমরা পরীক্ষা করে কিছু পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলিয়াল একটা প্যাটার্ন আছে। জি। ফ্যামিলিয়াল প্যাটার্ন মানে দেখা যাবে যে এর বাচ্চার বাবা মার হিস্ট্রি নিলে দেখবেন ছোটবেলায় তারাও আসলে পাতলা ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে আমরা আসলে কোনো ধরনের ইনভেস্টিগেশন করে কোনো ধরনের রোগ খুঁজে পাই না। সেক্ষেত্রে আমরা তাদেরকে নিশ্চয়তা দেই যে না আপনার বাচ্চা ওজন যদিও একটু কম আছে কিন্তু আপনার বাচ্চার মধ্যে জি। কোনো কঠিন রোগ নেই, সুতরাং আপনি অত টেনশন করার কিছু না, আপনি একটু নিশ্চিন্ত থাকবেন। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ ওহিদুজ্জামান শামীম, আপনার মূল্যবান সময় থেকে আমাদের আজ সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টর জোন কলে আজকের আয়োজনে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।